হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকে আমরা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার নিয়েছি, যেটা হচ্ছে যে কারেন্ট ইলেকট্রিসিটি বা জল তড়িৎ। তো এটা আমাদের ক্লাস 10 এর হচ্ছে যে 6 নাম্বার চ্যাপ্টার, মানে 6 নাম্বার চ্যাপ্টার। তো হচ্ছে যে এই চ্যাপ্টারটা আমরা যতদূর সম্ভব একেবারে বেসিক থেকে জানার চেষ্টা করব, এবং তোমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত যত যত সম্ভব ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো বিষয়টা আমরা যখন বলেছি যে একেবারে বেসিক থেকে দেখবো, তো একেবারে বেসিক থেকে। তো সবার আগে আমরা এই চ্যাপ্টারটার নামটা এরকম কেন, যে কারেন্ট ইলেকট্রিসিটি, বাংলায় হচ্ছে যে জল তড়িৎ, কেন হঠাৎ আমাদের এই চ্যাপ্টারটার নাম এরকম দিতে গেল কেন? যে কারেন্ট ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎও দিতে পারতো। তো সেটাই আমাদের দেখার বিষয়। দেখো, তোমরা তোমাদের বাড়িতে শুনেছো যে আজকে ইলেকট্রিসিটি নেই, বা আমাদের বাড়িতে কারেন্ট নেই। ঠিক আছে, এই কথাটা তোমরা শুনে শুনে অভ্যস্ত হয়েছো। তো তার সাথে এখানে ইলেকট্রিসিটি ব্যাপারটার লিঙ্ক আছে, বোঝা গেল। এবার আমরা বুঝবো যে ইলেকট্রিসিটি ব্যাপারটা কোত্থেকে আসে। দেখো, কারেন্ট মানে হচ্ছে যে কোনো কিছুর স্রোত। কারেন্ট মানে স্রোত, কোনো কিছুর স্রোত। আর হচ্ছে যে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির এই ইলেকট্রিসিটি কথাটা আসে ইলেকট্রন থেকে। ইলেকট্রন নাম এবার তোমরা শুনেছো, ইলেকট্রন নামটা কোথায় শুনেছো? ইলেকট্রন নামটা তোমরা শুনেছো যে পরমাণুতে। পরমাণুতে কোথায় ইলেকট্রন থাকে? নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে হচ্ছে যে কারেন্ট মানে কি স্রোত, আর ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটিটা আসে থেকে ইলেকট্রন থেকে, তার মানে ইলেকট্রনের স্রোত। তাহলে নিশ্চয়ই ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, অবশ্যই। স্রোত কথাটা তোমরা কোথায় শুনেছো? যেমন জলের স্রোত, নিশ্চয়ই জলটা প্রবাহিত হচ্ছে, এরকম কিছু একটা সেন্স বোঝায়। তো এই বিষয়টাকে আমি আরো একটু বেশি ক্ল্যারিফাই করি যে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। দেখো, তোমরা যদি এরকম একটা পাইপ নাও, হ্যাঁ, আর এই পাইপ দিয়ে যদি জল যায়, তাহলে তুমি বলতে পারো যে জলের ফ্লো হচ্ছে, বা ওয়াটার কারেন্ট তুমি বলতে পারো, জলের স্রোত। ঠিক আছে, এইটা তো তোমরা বলতে পারো। ঠিক তেমনই আমাদের বাড়িতে যেসব তারগুলো আছে, কারেন্টের তার। কারেন্টের তার মানে ওই যে তোমাদের বাড়িতে ওয়ারিং এর জন্য যেসব তারগুলো ব্যবহার করা হয়, তামার তার হয়, লোহার তার হয়, এইসব যাবতীয় তার। ঠিক আছে, ওই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যায়। ওই তারের মধ্যে দিয়ে কি যায়? ইলেকট্রন যায়। একটা ইলেকট্রন যায় না, একাধিক ইলেকট্রন যায়। তাই হয়ে গেছে যে ইলেকট্রনের স্রোত। তো ব্যাপারটা আমরা দেখি কিরকম। তো যদি আমি তোমাদের বাড়ির একটা তারকে আমি আঁকি, যদিও তার এরম হয় না, কিন্তু আমরা যদি একটা ক্ষুদ্র প্রস্থচ্ছেদ কাটি, এরম দেখতে হয়। এরম তো দেখতে হয় তারটা। ঠিক আছে, তো যদি আমি তামার তার নিই, তামার তার, হ্যাঁ, তাহলে কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি, অবশ্যই। তো কপার তো একটা পরমাণু, তোমরা জানো, তাই না? তো কপারের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আর নিউট্রন, এবং তার বাইরে কি ঘোরে? তার বাইরে হচ্ছে ইলেকট্রনগুলো ঘোরে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি একটা আইডিয়া নেওয়ার জন্য আমি যেটুকু বলছি, পরে তোমাদের এই কনসেপ্টটা আরো চেঞ্জ হবে আর কি। তো ধরো, এখানে একটা কপার পরমাণু আছে, এর বাইরে ধরো ইলেকট্রনগুলো এরকম করে ঘোরে। এখানেও কপার পরমাণু, বাইরে ইলেকট্রনগুলো ঘোরে। ইলেকট্রনগুলো তো কপার পরমাণুর চারিদিকে কক্ষপথ বরাবর ঘোরে, মানে হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথ বরাবর ঘোরে, এরকম এরকম আছে। তো প্রতিটা, এটা ধরো নিউক্লিয়াস, আমি প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। হুম, তো নিউক্লিয়াসের চারিদিকে কি হয়? ইলেকট্রনগুলো ঘোরে। হ্যাঁ, নিউক্লিয়াসের চারিদিকে আমাদের কি ঘোরে? ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে আমি ইলেকট্রনগুলোকে দেখাচ্ছি। হ্যাঁ, এইবার ধরো আমরা কোনোভাবে, মানে কোনো ওয়েতে এই ইলেকট্রনগুলোকে যদি আমি বাইরে বার করে দিতে পারি, এই ইলেকট্রনগুলোকে যদি আমি বাইরে বার করে দিই, তাহলে হয়ে যায় এই ইলেকট্রনগুলো হয়ে যায় আমাদের ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। এবার কি, ধরো এই কপার পরমাণুর এই শেষের কক্ষপথ থেকে আমি একটা ইলেকট্রন বাইরে বার করে নিয়েছি, এরোতাই, 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 এই শেষের কক্ষপথ থেকে আমি ইলেকট্রনগুলোকে বার করে নিয়েছি। এবং যদি আমি ইলেকট্রনগুলোকে এই দিকে গতিশীল করতে পারি, হ্যাঁ, ইলেকট্রনগুলোকে যদি আমি এইদিকে গতিশীল করতে পারি, তাহলে দেখো ইলেকট্রনগুলোর কি হচ্ছে? ফ্লো হচ্ছে না? ইলেকট্রনগুলোর ফ্লো হচ্ছে, তাই না? ইলেকট্রনগুলোর আমাদের এই যে এইদিকে আমাদের ইলেকট্রনগুলোর কি হচ্ছে? ফ্লো হচ্ছে। তো যেখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটছে, একটা ইলেকট্রন না, একাধিক। হ্যাঁ, তাহলে এই কথাটাকে আমরা আরো বলতে পারি যে হচ্ছে যে ইলেকট্রনের স্রোত। তাহলে আমাদের দেখো ইংলিশে যে এর মানেটা আছে কারেন্ট, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি কথাটা আসে ইলেকট্রন থেকে, তো ইলেকট্রনের স্রোত। এইবার তাহলে হচ্ছে যে আমি যদি কোনোভাবে এরকম ভাবে গতিশীল করে দিই, তাহলে কি হবে? তাহলে কিছুই হবে না, তোমাদের বাড়ির তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটাই মিন করে। তার মানে কি, তোমরা যদি বাড়িতে কারেন্টের সুইচ দাও এবং সঙ্গে সঙ্গে ধরো বাড়ির
লাইটটা জ্বলে উঠলো কিংবা ফ্যানটা ঘুরতে শুরু করলো, তার মানে কি আলটিমেটলি তারের মধ্যে দিয়ে কিছু ইলেকট্রন গতিশীল হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এইবার আমরা আস্তে আস্তে দেখবো যে এই ইলেকট্রনগুলো কি শুধু আমি এই পরমাণু থেকেই পাই নাকি বাইরে থেকেও আমরা ইলেকট্রন দিতে পারি। বাইরে থেকে ইলেকট্রন দিলে কি হবে, এখানে ইলেকট্রনের সংখ্যা আরো বাড়বে, ইলেকট্রনের সংখ্যা আমাদের আরো বাড়তে পারে, হ্যাঁ, এবং সেইগুলোকে আমরা এদিকে আরো ফ্লো করতে পারি। তাহলে আমাদের কি হচ্ছে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে। তাহলে আজ থেকে পরিষ্কার হলো বিষয়টা যে কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে কি, কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে মানে হচ্ছে যে ওই তারের মধ্যে যে পরমাণুগুলো আছে সেগুলোর ইলেকট্রনগুলোকে আমরা একটা দিকে গতিশীল করছি, হ্যাঁ, বা হচ্ছে এবার এই ইলেকট্রনগুলোকে আমরা হচ্ছে যে ব্যাটারি থেকেও দিতে পারি। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার হচ্ছে যে এই কনসেপ্টটাকে আমরা আরো একটু ডেভেলপ করার চেষ্টা করব। আচ্ছা, তো দেখো আমাদের হচ্ছে যে এখানে হচ্ছে যে চল মানে গতিশীল, আর তড়িৎ মানে হচ্ছে যে তড়িৎ আধান। চল তড়িৎ মানে গতিশীল তড়িৎ আধান। বোঝা গেল ব্যাপারটা? চল তড়িৎ মানে গতিশীল তড়িৎ আধান। আচ্ছা, তাহলে না বুঝলাম। তাহলে হচ্ছে যে স্থির তড়িৎ ব্যাপারটা আমরা কোথায় পড়েছি? স্থির তড়িৎ ব্যাপারটা আমরা আগের বছরই, সরি আগের বছর না, তোমরা যত সময় ক্লাস 7-এই পড়েছো বা 8-এ পড়েছো হয়তো স্থির তড়িৎ ব্যাপারটা। তো স্থির তড়িৎ ব্যাপারটাতে আমরা একটা সূত্র পড়েছিলাম, সেই সূত্রটা কি? কুলম্বের সূত্র। তোমাদের মনে পড়ছে সূত্রটা? তো সেই সূত্রটাকে আমরা একটু দেখব। আচ্ছা, চল তড়িৎ, হুম, চল তড়িৎ মানে কি? গতিশীল কোনো একটা তড়িৎ আধান, সেটা প্লাস আধান হতে পারে, মাইনাস আধান হতে পারে, যা খুশি। বোঝা গেল? সেটা স্থির থাকবে না, এটা মিন করে। এইবার কুলম্বের সূত্রটা আমাদের কি ছিল? কুলম্বের সূত্রটা হচ্ছে স্থির আধান সম্বন্ধে বলে। স্থির আধান, স্থির আধান সম্বন্ধে আমাদের বলে। কে বলে? কুলম্বের কি বলে এবার সেটা দেখার চেষ্টা করব। একেবারে খুবই ইজি বিষয়, একেবারে ইজি বিষয়। কুলম্বের সূত্রের থেকে সোজা বিষয় পৃথিবীতে কিছু হয় বলে আমার মনে হয় না। তো ব্যাপারটা কি হয়, আমরা যদি দুটি আধানকে নিই পাশাপাশি, ধরো আমি একটা প্লাস আধান নিলাম আর একটা প্লাস আধান নিলাম, হ্যাঁ, প্লাস আধান নিলাম একটা প্লাস আধান নিলাম। আচ্ছা, তাহলে তোমরা এইটুকু অন্তত জানো যে দুটো প্লাস আধান একে অপরকে বিকর্ষণ করে। জানো তো? এইটুকু আশা করি জানো। তাহলে একে অপরকে বিকর্ষণ করবে, একে দিকে ঠেলবে, একে এদিকে ঠেলবে অবশ্যই। আচ্ছা, এইবার দেখো একে অপরকে বিকর্ষণ করবে, বিকর্ষণটা কি? আলটিমেটলি বল, মানে কত বল প্রয়োগ করবে একে অপরের উপরে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কুলম্বের সূত্র দিয়ে আমরা কি জানতে পারি? কুলম্বের সূত্র দিয়ে আমরা বল জানতে পারি, বল। এইবার আমরা দেখবো যে বলটা কি জাতীয় বল সম্বন্ধে জানতে পারি? কি জাতীয় বল সম্বন্ধে জানতে পারি? আকর্ষণ বল বা বিকর্ষণ বল। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে, আচ্ছা এখানে তো বিকর্ষণ বল হলো, আকর্ষণ বলটা কোথায়? দেখো, আমি যদি একটা প্লাস ধরো একটা প্লাস আধানের পাশে আমি একটা মাইনাস আধানকে রেখে দিই, তাহলে কি হবে? প্লাস আধান মাইনাস আধানকে টানবে না? অবশ্যই টানবে। কত বল দিয়ে টানছে সেটাই আমরা কুলম্বের সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তাহলে ক্লিয়ার হলো, কুলম্বের সূত্র দিয়ে আমরা দুটো জিনিস নির্ণয় করতে পারি। কি নির্ণয় করতে পারি? একটা হচ্ছে যে দুটি যদি সমজাতীয় আধান থাকে তাদের মধ্যে একে অপরকে বিকর্ষণ করছে অবশ্যই, সেই বিকর্ষণ বলের মানটা কত। আর যদি দুটি বিপরীতধর্মী আধান থাকে তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে, এইটুকু আমাদের একেবারে জানা কথা। এই যে, কিন্তু কত বল দিয়ে আকর্ষণ করবে সেটা আমাদের জানতে হবে। তো সেটা আমরা দেখবো যে কিসের কিসের উপরে নির্ভর করে। ঠিক আছে? তাহলে আমরা বল কি দু ধরনের বল সম্বন্ধে জানতে পারছি। একটা হচ্ছে যে আকর্ষণ বল, আরেকটা বিকর্ষণ বল। বোঝা গেল? তাহলে আমরা আলটিমেটলি কি সম্বন্ধে জানতে পারছি? আকর্ষণ বল এবং বিকর্ষণ বল। এবার দেখা যাক আমাদের হচ্ছে যে বিখ্যাত বিজ্ঞানী কুলম্ব কি বলেন তার সূত্রে। কুলম্ব বলে যে এই দুটি যে আধান আছে, এবার ধরো আমি এই আধানটা মুছে দিই। তো দেখো আরো বেসিক থেকে দেখো, এই যে দুটো আধান আছে এই দুটো আধানের মধ্যে অবশ্যই বিকর্ষণ বল কাজ করবে তো অবশ্যই। আচ্ছা, বিকর্ষণ বলের মান বাড়তেও পারে কমতেও পারে, এটা আমরা বুঝতে পারছি। এইবার উনি বলেন যে বিকর্ষণ বলের মান কখন বাড়বে?
যদি তুমি এই আধানটার পরিমাণ বাড়াও, এই আধানটা ধরো আমি বড় করে দেখাচ্ছি, মানে বড় করে তোমরা এরকম ভাবো যে আমি আধানটার পরিমাণ বাড়াচ্ছি আর কি। ধরো এই আধানটা আগে এরম ছিল, এরম বল, ধরো এই আধানটাকে আমি বাড়িয়ে দিলাম, এই আধানটাকেও আমি বাড়িয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কিন্তু বেশি কাজ করবে। বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই বিকর্ষণ বলটা আমাদের বেশি কাজ করবে। হ্যাঁ, তাহলে কুলম্ব বলে যে দুটি আধানের মধ্যে বিকর্ষণ বল কাজ তো করবে, এবার এই বিকর্ষণ বলের মানটা কখন বেশি কাজ করবে, মানে বিকর্ষণ বলের মানটা আমি বাড়াবো। ধরো তোমাদের এত ফিজিক্সের মানে বইয়ের ভাষায় তো বুঝতে হবে না, দুটো আধান আছে, এই দুটো আধানের মধ্যে আমি বিকর্ষণ বলটা বাড়াবো, তাহলে কি করতে পারি, এই আধান দুটোর পাওয়ার আমি বাড়িয়ে দিতে পারি, তাহলে বিকর্ষণ বল বেড়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে যেহেতু আমরা বল নির্ণয় করছি, এফ মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু, যেহেতু আধান দুটোর পরিমাণ বাড়ালে আমার কি হয়ে যাচ্ছে, বিকর্ষণ বল বাড়ছে। তাহলে যদি আমি প্রথমটাকে Q1 আধান ধরি আর দ্বিতীয়টাকে আমি Q2 আধান ধরি, তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, উনি সূত্রে বলেন যে আধান দুটির গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, তার মানে কি এই বিকর্ষণ বলটা কি হবে, এই আধান দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে F is proportional to Q1 Q2। ঠিক আছে, তার মানে কুলম্ব বলেন যে দুটি বিন্দু আধান বা দুটি আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির সমানুপাতিক। মানে কি, আমি যদি হচ্ছে যে এই আধান দুটার পরিমাণ বাড়িয়ে দিই, এই আধান দুটোর পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই, তাহলে তাদের মধ্যে কি হবে, আকর্ষণ বল বা বিকর্ষণ বলও বাড়বে। মানে কি, এই আধানটাকে বেশি জোরে ঠেলবে, আগে যা জোরে ঠেলতো তার থেকে বেশি জোরে ঠেলবে। তাহলে কুলম্বের সূত্র বলে যে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। বোঝা গেল ব্যাপারটা? আকর্ষণ কখন হবে, যখন একটা প্লাস একটা মাইনাস হবে। আচ্ছা, কুলম্ব মানে বিখ্যাত বিজ্ঞান, উনি কি আর কিছু বলেন যে এই দুটো আধানের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল আর আমরা কি কোনোভাবে কমাতে কি বাড়াতে পারি? অবশ্যই পারি। কিভাবে পারি? ধরো এই আধানটাকে আমি এখানে আঁকছি, এই আধানটা তাহলে এইখানে ছিল, যদি আমি এই আধানটাকে এই আধানের থেকে দূরে নিয়ে চলে যাই, তবে কি হবে, এই আকর্ষণ বলটা সরি এই বিকর্ষণ বলটা কি হবে, কমে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা দেখছি যে দুটি আধানকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কি হবে, আধান দুটির মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আচ্ছা, এবার আমি এই বিকর্ষণ বলটাকে বাড়াবো, কি করে বাড়াতে পারি বিকর্ষণ বলটাকে, তাদের পরিমাণ বাড়িয়ে দিয়ে। আর কি করে বাড়াতে পারি, সরি আর কি করে কমাতে পারি, বা সরি বাড়াতেই পারি যদি বলি, আধান দুটি কারো কাছে নিয়ে আসবো। ঠিক আছে, ধরো এখানে দুটো আধান আছে, হ্যাঁ, এই আধান দুটোকে যত কাছে নিয়ে আসবো তাদের মধ্যে বিকর্ষণ বল তত বেশি বাড়বে। হ্যাঁ, বা আমরা দূরে নিয়ে গিয়েও বলতে পারি। ঠিক আছে, ধরো এখানে এই আধান দুটো আছে, এই আধানটাকে যদি এখান থেকে এখানে নিয়ে চলে যায়, তাহলে কি হবে, তাদের মধ্যে বিকর্ষণ বল বা আকর্ষণ বলটা কি হবে, কমে যাবে। তার মানে কি, বল বাড়ছে দূরত্ব কমলে। হ্যাঁ, আবার বল কমছে, ধরো দেখো এখানে বলটা এটা ছিল, হ্যাঁ, বল কমছে দূরত্ব বাড়লে, তার মানে একটা বাড়ছে একটা কমছে। তাহলে আমরা কি বলতে পারি, এফ ইজ প্রপোর্শনাল টু Q1, সরি এটা হবে যে 1/r²। এবার আমরা হচ্ছে যে ভেদ ধ্রুবকের নিয়ম অনুযায়ী কি জানি, এফ ইজ প্রপোর্শনাল টু, যেহেতু এই এফটা সেম, তাহলে হচ্ছে যে Q1 Q2/r², আমরা লিখতে পারি। হ্যাঁ, তো দেখো এই ব্যাপারটার সাথে এবার তোমরা পরিচিত নও, তো কুলম্ব ওনার সূত্রে বলেন, ওনার সূত্রে মানে উনি অঙ্ক কষে কষে দেখেন যে এই 1/r² সাথে পরিবর্তন হচ্ছে আর কি। তো উনি বলেন যে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই যে আধান দুটির দূরত্ব আর, হ্যাঁ, 1/r লেখা আছে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝাচ্ছে, দূরত্বের বর্গের, r² মানে বর্গ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা গেল এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। অবশ্যই এইটুকু আমরা বুঝতে পেরেছি, এই নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এবার যে ব্যাপারটা হচ্ছে, আমরা এই প্রপোর্শনাল এই চিহ্নটাকে উঠাবো, তাহলে আমরা সমান চিহ্ন আনতে হয় আর এটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটাকে বলা হয় K, Q1 Q2/r²। বোঝা গেল? তো এই কেটাকে বলা হয় যে কুলম্বের ধ্রুবক, এবং বা আমরা বলতে পারি যে পরাবৈদ্যুতিক ধ্রুবকও বলতে পারি, যেটা তোমরা ক্লাস 12-এ উঠে ফিজিক্সে জানতে পারবে। আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে যে K Q1 Q2/r²। এইবার আমরা দেখবো যে এই K এর মানটা কত হয়। এবার আমরা দেখবো যে এই K এর মানটা কত হয়। এই K এর মান হচ্ছে যে
কে এর মান, কে মানে কি কুলম্বের সূত্রের ধ্রুবক বলতে পারি বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো কে এর মান হয় হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে এর ভ্যালু হয় 1, আর এসআই পদ্ধতিতে এর ভ্যালু হয় 9 ইন্টু 10⁹। আচ্ছা, এবার একটা জিনিস বলো, এটার কি কোনো একক হতে পারে? এই যে এসআই ইউনিট 9 ইন্টু কে এর মান, এটার কি কোনো একক হতে পারে? অবশ্যই দেখবো ট্রাই করে একক হয় কিনা। তাহলে কে এর মান বার করবো, তাহলে এখান থেকে আমাদের এই ফর্মুলাটা লিখি, এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা যদি কে কে বার করতে চাইলে কে বাঁ দিকে থাকবে, তাহলে কে ইকুয়াল টু এফ বাই Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আরও একটা ডিগবাজি খাবে, এফ ইন্টু এটা আর স্কোয়ার হবে, আর স্কোয়ার বাই Q1 ইন্টু Q2। বোঝা গেল? Q1 Q2 কি ওই আধান দুটি ছিল আর কি, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমি ভ্যালুগুলো পুট করবো। দেখো এখানে এফ মানে কি ফোর্স, তাহলে হচ্ছে যে কে ইকুয়াল টু ফোর্সের একক কি হয় এসআই পদ্ধতিতে, ফোর্সের একক এসআই পদ্ধতিতে হয়ে যায় আমাদের নিউটন। ফোর্সের একক হচ্ছে যে আমাদের এসআই পদ্ধতিতে হয়ে যায় নিউটন। নিউটনের সাথে কি গুণ আছে? আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি হয়? মিটার, তাহলে মিটারের স্কোয়ার। হ্যাঁ, বাই, বাইটাকে আমরা এরকমভাবে পাওয়ার হিসেবে লিখি। Q1 ইন্টু Q2 মানে হচ্ছে যে আধানের একক কি হয় এসআই পদ্ধতিতে? আধানের এসআই পদ্ধতিতে একক হয় কুলম্ব, কিন্তু Q1 ইন্টু Q2 মানে দুটো কুলম্ব গুণ আকারে আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে? কুলম্ব স্কোয়ার। তো হচ্ছে যে কে এর একক হয়ে যাচ্ছে আমাদের নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? কে এর একক নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। এটাকে আবার অনেক জায়গায় এরকম লেখা থাকে, নিউটন ইন্টু মিটার ইন্টু কুলম্ব, এটা ইনভার্স -2 হয়ে যায়, উপরে তুললে মাইনাস হয়ে যায়, এটা সূচকের নিয়মে তোমরা অলরেডি জেনেছো। তাহলে এটার একক কি হয়ে যাবে? নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? এই অবধি আমরা বুঝতে পেরেছি। তো তোমাদের পরীক্ষা খাতায় অনেক জিজ্ঞাসা করতে পারে যে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের ধ্রুবকের মান কত বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কত। তো তোমরা এটা লিখবে 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার। আর কি এসআই সিজিএস পদ্ধতিতে এটা 1, এটা মনে রাখা খুব একটা এমন কঠিন ব্যাপার নয়। আচ্ছা, এইবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 1 কুলম্ব ব্যাপারটা কি। 1 কুলম্ব ব্যাপারটা কি তোমরা অলরেডি জেনেছো যে এই যে বিন্দু আধানগুলোকে নিচ্ছিলাম সেই আধানগুলোর পরিমাণ হচ্ছে 1 কুলম্ব, তাই না? হ্যাঁ, এই 1 কুলম্বের ডেফিনেশন যদি আমাকে পরীক্ষায় জানতে চাই তাহলে আমি কি লিখতে পারি 1 কুলম্বের ডেফিনেশন? তো কি লিখবো? সবার আগে আমাদের যেটা জানা উচিত সেটা জানা উচিত যে কুলম্ব এটা কোন পদ্ধতির একক। কুলম্ব হচ্ছে যে আমাদের এসআই পদ্ধতির একক। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে জানা উচিত কুলম্ব এই কথাটা আমি কোথায় জেনেছি? কুলম্বের সূত্রে, ঠিক আছে? সেটা কি ছিল? এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা তো আমরা জানতাম। আচ্ছা, এবার আমাকে এইটা জানতে চেয়েছে, তার মানে আমাকে বাদ বাকি টার্মসগুলো কোনটা জানতে হবে? আর আর হচ্ছে যে ফোর্স, এই সরি আর 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 মানে দূরত্ব, আর হচ্ছে যে ফোর্স মানে বল, ঠিক আছে? তাহলে 1 কুলম্ব আধান কাকে বলবো? ধরো দুটি বিন্দু আধানকে আমি এরকম নিলাম, ঠিক আছে? এবং এই বিন্দু আধান দুটোকে যদি আমি 1 মিটার দূরে রাখি, হ্যাঁ, বিন্দু আধান দুটোকে যদি আমি 1 মিটার দূরে রাখি, এবং তার জন্য 1 মিটার কেন? কারণ হচ্ছে যে এসআই পদ্ধতিতে এই আর এর একক হচ্ছে যে 1, বোঝা গেল? এই সরি, আর এর একক হচ্ছে যে মিটার, বোঝা গেল? আচ্ছা, 1 মিটার দূরে রাখি এবং এর জন্য যদি তাদের মধ্যে 1 নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল, 1 নিউটন কেন? কারণ হচ্ছে যে ফোর্সের এসআই পদ্ধতিতে একক হয় নিউটন। তাহলে যদি দুটি বিন্দু আধানকে আমরা 1 মিটার দূরে রাখি এবং তাদের মধ্যে বিকর্ষণ বল তো কাজ করবে অবশ্যই, বা আকর্ষণ বল কাজ করবে, এটা তোমরা অলরেডি জেনেছো। আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 1 নিউটন হয়, তাহলে সেই আধান দুটির পরিমাণকে আমরা বলবো যে কি 1 কুলম্ব। তাহলে বোঝা গেল ডেফিনেশনটা আরেকবার বলার চেষ্টা করি। যদি দুটি বিন্দু আধানকে 1 মিটার দূরত্বে রাখি, হ্যাঁ, তাহলে যদি আধান দুটির মধ্যে 1 নিউটন বিকর্ষণ বল কাজ করে, তাহলে ওই আধান দুটির পরিমাণকে আমরা কি বলবো? ওই আধান দুটির পরিমাণকে আমরা বলবো যে 1 কুলম্ব, ঠিক আছে? লিখি, যদি দুটি আধানকে 1 মিটার
দূরে রাখি এবং এদের মধ্যে 1 নিউটন বিকর্ষণই কি আকর্ষণ বল কাজ করবে, বা আকর্ষণ বল কাজ করে, তবে ওই ওয়ান কুলম্ব বলে। বোঝা গেল এই 1 কুলম্বের ডেফিনেশনটা। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। আর একটা যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে যে 1 কুলম্ব সমান সমান 3 × 10⁹ ESU। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তোমাদের কনভার্সন এইটা কাজে লাগে। তো অনেক সময় তোমাকে হচ্ছে যে আধানের ভ্যালু হচ্ছে আচ্ছা ESU। ESU মানে হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ESU মানে হচ্ছে যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তো তোমাকে অনেক সময় কুলম্বের সূত্র সংক্রান্ত অঙ্ক দিলে ওই কুলম্বের জায়গায় হচ্ছে যে ESU দিয়ে দেয়, তো ঘাবড়ানোর কিছু নেই। ESU মানে হচ্ছে যে ওটা আধানেরই একটা একক, ঠিক আছে। তো তোমাকে যদি 1 ESU দেয় তাহলে তুমি সেটাকে কুলম্বে কনভার্ট করে নেবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তো এই হচ্ছে যে ব্যাপার। তাহলে কুলম্বের সূত্র ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। কুলম্বের সূত্রটার ব্যাপারটা আমরা কি বুঝলাম? যদি দুটি স্থির মানে আধান দুটো স্থির অবস্থায় আছে, বিন্দু আধানকে পাশাপাশি রাখা হয়, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, অবশ্যই করবে, বা আকর্ষণ বল কাজ করবে যদি বিপরীতধর্মী হয়। আচ্ছা, সেটার মান কত? সে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত? সেইটার মান হচ্ছে যে আধান দুটির গুণফল আর তাদের বর্গের ব্যস্তানুপাতি, তাই না? তো এই ব্যাপারটাকে আমরা মানে এটা তো সূত্র, সেটাকে আমরা তো একবারে বেস থেকে বুঝে নিয়েছি। বেস থেকে বুঝিয়েছি মানে কি বুঝে গেছি? যে দুটো বিন্দু আধানকে আমরা পাশাপাশি রেখে দিচ্ছি র্যান্ডম। এবার আমার ইচ্ছা যে আমি ওই বিন্দু আধানের মধ্যে যে বলটা কাজ করছে বিকর্ষণ বল, সেই বলটার পরিমাণ আমি বাড়াবো। কি করে বাড়াতে পারি? আধান দুটি পরিমাণ বাড়িয়ে দেবো। হ্যাঁ, 1 ওইভাবে বাড়াতে পারি। আর 2 কিভাবে বাড়াতে পারি? আধান দুটোকে কাছে নিয়ে আসবো। হ্যাঁ, আধান দুটোকে কাছে নিয়ে আসলে বিকর্ষণ বল বেড়ে যাবে। তো এই ছিল হচ্ছে যে কুলম্বের সূত্রের আমাদের ফ্যাক্ট। আর সেখান থেকে আমাদের অনেক সময় পরীক্ষা জিজ্ঞাসা করে যে 1 কুলম্ব বলতে কি বোঝো। তো এটা হচ্ছে 1 কুলম্বের ডেফিনেশন। আশা করি তোমাদের এটা মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা চাইলেই ব্যাপারটাকে বুঝতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এবং হচ্ছে যে পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা কি। তারপরে হচ্ছে যে তোমরা যে বাড়িতে ব্যাটারি ইউজ করো, বলো না 1 ভোল্টের ব্যাটারি, 2 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। ওই যে ব্যাটারির যে ভোল্ট, এই যে ভোল্ট কথাটা তোমরা না জেনে না বুঝেই বলে ফেলো। তো বিষয়টা আদতে কি, তারপরে তোমরা অনেক সময় দেখো যে এত অ্যাম্পেয়ারের ব্যাটারি, এত অ্যাম্পেয়ারের ব্যাটারি, সেই অ্যাম্পেয়ার ব্যাপারটা আদতে কি, সেই বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওতে আমরা শুধু কুলম্বের সূত্র অবধি আমরা দেখলাম। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো।